নৃসিংহদেবের ইশারায় ফুলকি এবার বুঝে গেল অদৃশ্য শত্রুটা কে হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বড় রাজা বাবু আরতি করতে থাকে, আর সেখানে সবাই দাঁড়িয়ে সেই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে থাকে। আরতি শেষ হয়ে গেলে বড় রাজা বাবু তখন বলতে লাগলো, সবাই প্রদীপের তাপটা নিয়ে নাও। তখনই সবাই তাপ নিয়ে নিলে ফুলকির মা বড় রানী বলতে লাগলো, এই ফুলকি ফুলকি তুই আজকে কথা দে, এই নৃসিংহদেবের মুক্তির সামনে দাঁড়িয়ে কথা দে তুই আর কোনোদিনও এত বড় ঝুঁকি নিবি না, তুই অনেক ঝুঁকি নিয়ে দিচ্ছিস। এই কথা বলার সাথে সাথে আদিত্য তখন হাসতে থাকে। তখন ছোট রাজা বাবু বলতে লাগলো, আদিত্য না বেশ ভালো করে বুঝে গেছে যে ফুলকি কেমন। রোহিত তখন বলতে লাগলো, আপনি না প্লিজ আপনি একটু ফুলকিকে বোঝান, ফুলকির একটু বকা খাওয়ার দরকার আছে। ফুলকি এইভাবে কাউকে না বলে কয়ে এইভাবে একটার পর একটা বিপদের ঝুঁকি মাথায় নেবে, এটা তো হতে পারে না। তখনই বলতে লাগলো, ফুলকি তুই কথা দে কথা দে। তখন আদিত্য বলতে লাগলো, ফুলকি কথাটা আমার মনে হয় না রাখতে পারবে, সে যদি কথাও দেয় সে কথাটা রাখতে পারবে না। তখন রোহিত আর ফুলকি নৃসিংহদেবের সামনে প্রণাম করতে বসে পড়ে। আর ফুলকি তখন বলতে লাগলো, নৃসিংহদেব তুমি আমাকে একটা ইশারা দেখো। হ্যাঁ আজকে আমি সত্যি অনেক বড় একটা ঝুঁকি নিয়েছিলাম, আর সেই বিপদ থেকেও আমি বেঁচে এসেছি। অনেকগুলো বক্সারের হাত থেকে কিন্তু আজকে আমরা প্রাণে বেঁচে ফিরেছি, কিন্তু এই লোকগুলোকে পাঠালো সেটাই তো আমরা জানতে পারলাম না। তুমি যদি একবার আমাকে ইশারা করে বুঝিয়ে দাও যে আমাদের অদৃশ্য শত্রুটা কে কে ওই এইভাবে আমাদের সাথে শত্রুতা করছে, কে আমাদের পিছনে এইভাবে ক্ষতি করার জন্য লেগে পড়ছে, তাকে যদি একবার আমি চিনতে পারি, সে কি আমাদের আপন কেউ না আমাদের দূরের কেউ, সেটাই তো বুঝতে পারছি না। এই কথাটা মনে মনে বলার সময় তখনই সেখানে চলে আসে অভিরূপ। অভিরূপকে দেখে তো ফুলকি রীতিমতো অবাক হয়ে যার বলতে লাগলো, অভিরূপ দাদা এখন এখানে এসেছে। এইদিকে রোহিত বলতে লাগলো, অভিরূপ তুই এখানে? অভিরূপ তখন বলতে লাগলো, না এসে আর পারলাম না, তোদেরকে না একটা খবর দেওয়ার আছে, সেই জন্য আমি এখানে এসেছি। রোহিত তখন বলতে লাগলো, বেশ ভালো করেছিস, এসেছিস বেশ ভালো করেছিস। এইদিকে মন্দির থেকে সবাই যে যার যার মতো করে চলে গিয়েছে। ফুলকির মনে তো সন্দেহের দানা বিধে আছে। ফুলকি তখন রোহিতকে বলতে লাগলো, স্যার অভিরূপ দাদাকে আপনার কেমন মনে হয়? তখনই রোহিত বলতে লাগলো, কেন ফুলকি তুমি হঠাৎ করে এই কথাটা কেন বলছো? ফুলকি তখন বলতে লাগলো, জানেন স্যার, অভিরূপ দাদা যখন এখানে মন্দিরে আসছিল তার আগে আমি নৃসিংহদেবের কাছে বলেছিলাম আমাদেরকে যে অদৃশ্য শত্রুটা কে, তাকে যদি একবার ইশারা করে বুঝিয়ে দেন তখনই কিন্তু অভিরূপ দাদা সেখানে চলে এসেছে। তখনই একথা শোনার সাথে সাথে রোহিত বলতে লাগলো, ফুলকি ফুলকি অভিরূপ কিভাবে আমাদের অদৃশ্য শত্রু হবে? রাজমহলে সবাই তো অভিরূপকে চিনে, আর সবাই এর অভিরূপের কত প্রশংসা করছে। আমার মনে হচ্ছে তুমি না সুচন্দার সাথে সমাজপতির ওখানে নাম লিখিয়েছে, তো তোমার মাথাটা পুরোটাই গেছে। আমি জানি তোমার সমস্ত ধারণাটা ঠিক হয়, কিন্তু এই ধারণাটা ভুল। আর তখনই সেখানে অভিরূপ চলে আসে। আর অভিরূপকে দেখে ফুলকি তখন বলতে লাগলো, এই তো অভিরূপ দাদা চলে এসেছে। এইদিকে সবাইকে দেখে তখন ছোট রাজাবাবু বলতে লাগলো, আজকে না একটা খাওয়া দাওয়ার আয়োজন করলে কেমন হয়? অনেক বড় বিপদের হাত থেকে ফুলকি বেঁচে এসেছে, একটু আনন্দ ফুর্তি করলে কেমন হয়? তখনই একথা বলার সাথে সাথে আদিত্য বলতে লাগলো, তাহলে আমি চৌধুরী বাড়িতে খবর দিই সবাই এখানে চলে আসুক। তখন চৌধুরী বাড়ির সবাইকে খবর দিলে ওরাও চলে আসে, আর এত এত খাবারের আয়োজন করে। তমাল সক্ষণ খাবারগুলি দেখে বলতে লাগলো, এত খাবার দাবার? তখনই পিয়াল এগুলি দেখে বলতে লাগলো, দাদা ভাই তোর না এইটুকুতে কম পড়ে যাবে। এই নিয়ে সবাই হাসি ঠাট্টা করতে থাকে। তখন ছোট রাজাবাবু বলতে লাগলো, বৌদি তমালকে না তুমি তাকে খাইয়ে দাও, ওর না মন ভরে খেতে চাইছে, ওকে খেতে দাও। তখন পিয়াল বলতে লাগলো, ঠিক ঠিক দাদা ভাই তুই খেয়ে নে। তখন এই কথা বলার সাথে সাথে সেখানে সেই অভিরূপে চলে আসে। আর তখন বলতে লাগলো, একটা গান বাজনা হলে আরো ভালো হয়। তখন সবাই বলতে লাগলো লাবণ্যকে গান গাওয়ার জন্য, আর লাবণ্য যে ভালো গান গায় সেটা এবার বড় রানীও জেনে গেলো। বড় রানী তখন বলতে লাগলো, ঠিক আছে তুমি একটা গান ধরো না। আর এদিকে অভিরূপ পিয়ানো বাজাতে বসে পড়ে। আর অভিরূপ যখন পিয়ানোটা বাজাতে থাকে তখনই ফুলকির মনে বারবার সন্দেহ হতে থাকে, আর বলতে লাগলো, জামাইবাবু তো এরকম পিয়ানো বাজাতো, আমার কেন না অভিরূপ দাদাকে নিয়ে এ মনের মধ্যে এত বড্ড ছটফট করছে। তখনই সমাজপতি সেই সুচন্দা ফোন করে আর বলতে লাগলো, আমার কাছে না বারবার ফোন আসছে আর আমাকে ঠের দিচ্ছে মেরে ফেলার জন্য, তাই আমি না তোমার নামটা ঘোষণা করতে পারবো না, সেখানে গিয়ে আমি নামটা এমনিতে পাঠিয়ে দেবো। ফুলকে তখন বলতে লাগলো, আপনাকে তো একটু মিষ্টিমুখও করাতে পারলাম না। তখন সুচন্দা বলতে লাগলো, না তার কোনো দরকার নেই, এই বলে ফোনটা কেটে দিই। কিন্তু সুচন্দার মনে হঠাৎ করে আবার অনুশোচনা জেগে উঠে আর বলতে লাগলো, না আমি এইভাবে থ্রেট পেয়ে ভয় পেয়ে লুকিয়ে থাকলে হবে না, আমাকে না সবার সামনে আসতে হবে, না হলে আমাদের দলে কেউ আসতে
সাহস পাবে না। ফুলকির মতো এমন একটা সাহসী মেয়ে আমাদের দলে যোগদান করছে, তাতে তো আমাকে যাওয়া দরকার। আমি রাজমহলে যাব। এদিকে সুচন্দার সেক্রেটারি লুকিয়ে ফোন করে ফুলকির কাছে যে সুচন্দা নিজে রাজমহলে এসে ফুলকির নামটা ঘোষণা করবে। আর আড়াল থেকে সবটা শুনে ফেলে সে অবিরূপ তখন বলতে লাগলো, অনেক বড় একটা খবর পেয়ে গেছি। এবার এই খবরটাকে তো আমাকে কাজে লাগাতে হবে। সুচন্দাকে আমাকে মেরে ফেলতে হবে। তারপর ফুলকির নামে আবার বদনাম ছড়িয়ে পড়বে। আমাকে সুচন্দাকে মারার জন্য যত রকমের ব্যবস্থা আছে সেটা করতেই হবে। এদিকে রোহিত বলতে লাগলো, ফুলকি, লাবুদি, আমি তোমাদেরকে বলছি, আমরা না খুব ভালোভাবে কিন্তু সুচন্দাকে কিন্তু পাহারা দিয়ে রাজমহলে নিয়ে আসতে হবে। না হলে তো বুঝতেই পারছো কোনো যদি একটা ক্ষতি হয়ে যায়। তো বন্ধুরা, সত্যিই কি তাহলে অভিরূপের হাত থেকে সুচন্দাকে বাঁচাতে পারবে রোহিত, ফুলকি? সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে। আর সেটা দেখার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে একবার পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।